প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো, এর আগে আলোচনা করেছি পিতা জীবিত থাকা অবস্থায় যদি পুত্র মারা যায়, সেই পুত্রের যদি কোনো সন্তান থাকে, তাহলে সেই সন্তান সম্পত্তি পাবে কিনা। আজকে তার উল্টোটা, যদি কোনো পুত্র জীবিত থাকা অবস্থায় স্বাভাবিক যে নিয়ম আমাদের হয়ে থাকে আল্লাহ পাকের বিধান অনুসারে, যে ছেলে জীবিত আছে, অর্থাৎ পিতা জীবিত থাকা অবস্থায় তার আহ, আহ, পিতার পিতা মারা গেছে, সেই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ ছেলে জীবিত আছে, পিতা চলে গেছে, অর্থাৎ মৃত ব্যক্তির পিতা রেখে মারা গেছে। যদি এরকম হয়, তাহলে পিতা এবং মাতা কতটুকু সম্পত্তি পাবে? ফারায়েজ অনুসারে, উত্তরাধিকার আইন অনুসারে বা মুসলিম ফারাজ আইন অনুসারে কে কতটুকু অংশ পাবে, সেই সাথে যদি তার ছেলে অথবা মেয়ে একসাথে থাকে, স্ত্রী, এরা সম্পত্তি পাবে কিনা, বিষয়টা নিয়ে ডিপলি একটু আলোচনা করব। তাহলে আমাকে একজন প্রশ্ন করেছে যে জমি জমা আছে, তারপরে তাদের পেনশন আছে, এই পেনশনগুলো কি সে ওই পিতার পিতা উত্তরাধিকার সূত্রে পাবে, আর মাতা পাবে, বা যদি এরা না থাকে অন্যান্য ওয়ারিশরা পাবে কিনা? বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে আমি অ্যাকচুয়ালি সহজভাবে একটা উপস্থাপনের উদ্দেশ্যে বোর্ডে লিখে দিয়েছি। যে ব্যক্তি মারা যাবে, এটি সবসময় মনে রাখবেন, আমরা পেঁচিয়ে ফেলি তখনই যখন আমরা একটা ফ্যামিলির ভিতরে অনেকজনে মারা যায়। অনেকজন যখন মারা যায়, তখন আমরা বুঝতে পারি না কাকে জীবিত রাখবো আর কার সম্পত্তি আমরা ভাগ করব। আমরা সবসময় মনে রাখবো, যদি এই মুহূর্তে আমি মারা যাই, তাহলে এই সেকেন্ড থেকেই ধরা হবে যে আমি মৃত, আমার কোনো সম্পত্তি আমার ওয়ারিশরা অংশীদার হবে। এর আগে আমার পিতা অথবা আমার একটা সন্তান থাকতে পারে, সে মারা যেতে পারে। এরকম যদি সিচুয়েশন হয়, আপনারা গোলাবেন না। কেননা ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আগে কে মারা গেছে, যে আগে মারা যাবে তার সম্পত্তি বন্টন হবে। আজকে একজন মারা গেল, দেখা গেল 1999 সালে কিংবা 1900 সালে মারা গেছে, তার সম্পত্তি আজকে বন্টন করবেন, কোনো অসুবিধা নেই। 2025 সালে আপনারা মনে করতেছেন, হায় হায় 1965 সালে মারা গেছে, তার ওয়ারিশান সার্টিফিকেট আমি কিভাবে পাবো, তার ওয়ারিশান সার্টিফিকেট আমি কিভাবে উঠাবো, কার কাছে যাব, দিবে কি না, হায় হায় এত আগে তো কোনো রেকর্ড নাই, আইডি কার্ড নাই। চিন্তার কোনো কারণ নেই। ওয়ে আছে সব জায়গা থেকে, ব্যবস্থা আছে সব দিকে। আপনি খালি একটু ঠান্ডা মাথায়, যদি না জানেন কাউকে একটু প্রশ্ন করেন। দেখুন, অহরহ এরকম মামলা আসে, অহরহ এরকম কাজ আসে যে একটা জমি কেনার পরে আপনারা বিপদে পড়ে গেছেন, তখনই আসেন লয়ারের কাছে। একটু কষ্ট করে যদি জমিটা কেনার আগে আসেন, তাহলে তো আজকে আর আপনাকে কোর্টের মামলা করার জন্য আসতে হতো না, তখন আসতেন পরামর্শ নেওয়ার জন্য, ভালোবাসা নিয়ে যেতেন। আর জমি কেনার পরে লয়ারের কাছে আসছেন, আবার টাকাও নিয়ে আসছেন যে স্যার এটার এটা ব্যবস্থা করে দেন, সময়ও নষ্ট। আপনি একটা দিন লয়ারের কাছে দিচ্ছেন, কোর্টে দিচ্ছেন, এই সময়টা যদি আপনি রেস্টও করতেন, আপনার দেহটা ক্লান্তিহীনভাবে রেস্ট করতে পারত। আপনি কোর্টে আজকে মামলা করার পরে দৌড়াদৌড়ি করবেন, সময়টা আপনি রেস্ট করতে পারতেন, আর এক জায়গায় সময় দিলে আপনি 5,000 টাকা আয় করতে পারতেন। তা আপনি পারতেছেন না, কারণ জমি কেনার আগে লয়ারের পরামর্শ নেননি। নিছেন এমন লোকের পরামর্শ যে কিছু জানে না, আপনি ধরে নিছেন সে সবই জানে। এটা আপনাদের একটা ভুল ধারণা। জমি কেন, যে কোনো বিষয় আপনি কাজ করার আগে একটু যে অভিজ্ঞ, শুধু লয়ার না, অন্য একটা বিষয়ে আপনি কাজ করার জন্য একটা পরামর্শ নেন, একজন এক্সপার্টের কাছে যান। হয়তো তার একটু পরামর্শ আপনার লাইফে অনেক বড় একটা সাফল্য দিতে পারে। যাই হোক, আমি সেদিকে আগাবো না। আমি আগাবো যে সেদিকে, যেদিকে আপনার, যদি একই ফ্যামিলিতে অনেকজন অনেক বছর ধরে মৃত্যুবরণ করে আসিতে থাকে, তাহলে আপনি কিভাবে ওয়ারিশান সার্টিফিকেট ওঠাবেন? এখন যদি 2026 সালেও ওয়ারিশান সার্টিফিকেট ওঠাতে চান 1965 সালে মৃত ব্যক্তির, তাও দিবে, কোনো সমস্যা নেই। তবে ওয়ারিশ হাইড করবেন না, কাউকে বাদ দিবেন না, কাউকে যোগ করবেন না। অনেকে প্রশ্ন করে, আমার সৎ মার নাম দিয়ে কি আমি আইডি কার্ড বানাতে পারবো? না, এটা আপনি করবেন না।
হয়তো আপনি প্রপার্টির লোভে পড়ে এটা করতেছেন, কিন্তু একদিন না একদিন এটা আপনাকে বিপদ ডেকে আনবে, অথবা অন্য কারো পক্ষে বিপদ ডেকে আনবে। আপনি যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকেন। আপনি উপরের দিকে তাকানো দরকার নেই। যা মা একজনই হয়, পিতা একজনই হয়, এটাকে যদি চেঞ্জ করে অন্য কোনো ব্যক্তির বরাবরে দেন, এই ঝামেলায় আপনিও পাবেন আর একজনকেও আপনি হয়রানি করবেন। এনিওয়ে, এই মৃত এই মৃত হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, যে কোনো একজন। অনেকেই প্রশ্ন করে থাকেন, মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়, বাপের সম্পত্তি ছেলেরা বেশি পায় না। মৃত বলে কথা, সেটা মা বাবাগুলো বলে কোনো কথা না। সব সময় মনে রাখবেন, যে মারা গেছে সে মৃত। মৃত ব্যক্তির সম্পত্তি ভাগ করতেছি। মৃত ব্যক্তির সম্পত্তি ভাগ করতে গেলে, বন্টন করতে গেলে সবার আগে দেখতে হবে তার কে কে আছে। সবার লিস্ট আপনি লিখে রাখেন, তারপরে কাউকে অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করেন কে কতটুকু অংশ পাবে। এখানে এরকম হতে পারে, একজন 0 হতে পারে, একজন অল্প কম বেশি পেতে পারে, একজন। এ কারণে এটা আপনার ডিপেন্ড করবে আপনার ওয়ারিশ। একজন ওয়ারিশ এদিক সেদিক হলেই একজন 0, একজন বেশি, এরকম হতে পারে। এ কারণে সবসময় মনে রাখবেন, মৃত হোক স্ত্রী হোক পুরুষ, যে কোনো একজন। মৃত ব্যক্তির আছে একজন স্ত্রী, একজন পিতা, একজন মাতা, একজন ছেলে, একজন মেয়ে। দেখুন, মোটামুটি যে কজন থাকার সবাই আছে। এরা আমাকে প্রশ্ন করছে, যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে, অর্থাৎ ছেলেও আছে মেয়েও আছে আবার স্ত্রীও আছে, সেহেতু পিতা এবং মাতা এরা কি স্থাবর সম্পত্তির অংশীদারি হবে? এক। আরেকটা প্রশ্ন হলো, এর মৃত ব্যক্তি একজন পুরুষ ছিল, সে ছিল সরকারি চাকরিজীবী, সে অনেকগুলো টাকা পেনশন পায়, সেই পেনশনটা এই পিতামাতা পাবে কিনা। ইদানিং এখনো কিন্তু এই পিতা মাতা এখন আর জীবিত নাই, অর্থাৎ ইনি যেদিন মৃত ছিল তখন এই পিতা মাতা জীবিত ছিল। পরবর্তীতে এই পিতা মাতা মারা গেছে, মারা যাওয়ার পরে এই পিতা মাতার যে ওয়ারিশ, এরা দাবি করতেছে যে যেহেতু এই ব্যক্তি মারা যাওয়ার সময় আমার দাদা দাদি জীবিত ছিল, সেহেতু এর পেনশন প্লাস এর জমি জমা আমরাও কিছু অংশ পাবো। রাইট। এই কারণে আপনাকে আগে দেখতে হবে ওই মৃত, তারপরে পিতামাতা জীবিত ছিল ওনার, তারপরে এনা আবার মারা গেছে, এরা না মারা যাওয়ার সময় কে কে ছিল,